প্রিয় শিক্ষার্থী, যে আজকে আমরা তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণায়কের আজকে ফোর্থ ক্লাস। এই ফোর্থ ক্লাসের মধ্যে আমরা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে তোমাদেরকে আমরা কিছু ধারণা দিতে চাই। বিপরীত ম্যাট্রিক্স, তো বিপরীত ম্যাট্রিক্স জানতে হলে তোমাদের আরও কিছু সাইড বিষয় জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে সহগুণক। আরটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমরা আজকে সহগুণক এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে আমরা ধারণা নিব। তো ইতিমধ্যে আমাদেরকে এই এ ইনভার্স ওয়ান, এটাকে বলা হয় বিপরীত ম্যাট্রিক্সের একটা সিম্বল। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের যে প্রক্রিয়াগুলো সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করব। সবার আগে আমরা সূত্রটা লিখতে চাই। বিপরীত ম্যাট্রিক্স বললে আমরা কি কাজ করব? বিপরীত ম্যাট্রিক্স বলতে আমরা বুঝি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে আমরা একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ফর্ম দ্বারা, এটার নির্ণায়কের মান দ্বারা আমরা ভাগ করব। এটাকে বলা হয় তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিয়ে আবার আলোচনা করতে হবে এবং আমাদের একটা ম্যাট্রিক্সের কিভাবে নির্ণায়কের মান বের করা যায় সেটা নিয়ে আলোচনা করতে হবে। এখানে একটা কন্ডিশন আছে, একটি ম্যাট্রিক্স বিপরীত যোগ্য কিনা, এই প্রশ্নও থাকে মাঝে মাঝে। সেক্ষেত্রে আমাকে এনশিওর করতে হবে যে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা নন জিরো। তাহলে চলো আমরা আজকে এই অঙ্ককে নিয়ে, এটাকে নিয়ে, এই ম্যাট্রিক্সটাকে নিয়ে আমরা আলোচনা শুরু করব। তো ইতিমধ্যে আমরা সহগুণকের কথা বলেছিলাম, ভুক্তির কথা বলেছিলাম, অনুরাশির কথা বলেছিলাম। সেটা আলাদা একটা নলেজ। আমরা এই তিনটা বিষয় আমাদের ধারণাটা ক্লিয়ার করতে হবে। তো সবার আগে আমি বলতে চাই যে এই ম্যাট্রিক্সের যদি বলা হয় তোমাকে 1, 2 তম ভুক্তি কত, ভুক্তি, তো ভুক্তির প্রশ্ন আসলে তাহলে আমরা জানি যে প্রথমটা আমাদেরকে সারি নির্দেশ করে, দ্বিতীয়টা কলাম নির্দেশ করে। তাহলে 1 নম্বর সারি, 2 নম্বর কলাম। তাহলে এই পয়েন্টে যেই ফিগারটা আছে, যেই ভ্যালুটা আছে, সেটাই হচ্ছে এততম ভুক্তি। তাহলে সেখানে আমরা নিঃসন্দেহে বলতে পারি 2। আর যদি বলা হয় যে তোমাকে যে 1, 2 তম অনুরাশি কত, অনুরাশি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি 1 নম্বর সারি এবং 2 নম্বর কলামকে ব্যতি রেখে যেই ভ্যালুগুলো আমরা পাবো তাদের যে নির্ণায়কের যেই ফিগার, সেটাই হচ্ছে আমাদের অনুরাশি। তাহলে আমরা কি বলবো? আমরা 1 নম্বর রাশি, 1 নম্বর সারি এবং 2 নম্বর কলামকে বাদ দিয়ে যে ভ্যালুগুলো পাবো সেটা কত হবে? এখানে 3 হবে, এদিকে 1 হবে, এদিকে 2 হবে, এদিকে 3 হবে। এই নির্ণায়কের যে ভ্যালু সেটাকে বলা হয় অনুরাশি। কার অনুরাশি? 1, 2 তম অনুরাশি। 1, 2 তম বলতে আমরা কি বুঝি? 1 নম্বর সারি, 2 নম্বর কলাম। এই 1 নম্বর সারি এবং 2 নম্বর কলামকে বাদ দিয়ে যেই ফিগারগুলো থাকবে তাদের ভ্যালুটাই হচ্ছে আমাদের 1, 2 তম অনুরাশি। তাহলে সেখান থেকে আমরা কি বলবো? সেখান থেকে আমরা বলবো এটা হচ্ছে 9 - 2, দ্যাট মিনস 7। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনুরাশি নিশ্চয়ই বুঝেছ। এখন আমরা বলতে যাচ্ছি, আজকে যদি এটা সহগুণক হতো, যে 1, 2 তম সহগুণক যদি আমরা বের করতে যেতাম, তাহলে আমরা কি বলতাম? তাহলে 1, 2 তম সহগুণক যদি বলতো, সহগুণক যদি হতো, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটাকে সাধারণত একসাথে বলা হয় A1, 2। A1, 2-র মধ্যে সবার আগে একটা -1 হোল টু দি পাওয়ার, এটাকে বলা হয় রো কলাম। এখানে রো কলাম যুক্ত করতে হবে কার? এই ভুক্তিটির। তাহলে ইতিমধ্যে দেখো আমরা যে কথা বলতে যাচ্ছি, এটাকে রো প্লাস কলাম, এটাকে 1 নম্বর সারি, 1 + 2, এই জায়গাটা আমরা লিখব। তাহলে দেখো এখন 1 নম্বর সারি, 2 নম্বর কলাম বাদ দিয়ে যে ফিগারগুলো থাকবে সেটা হচ্ছে 3, 1, তাহলে 2, 3, এই হলো আমাদের ফিগার। তাহলে সেখান থেকে আমরা যদি বলতে চাই আমাদের এই ভ্যালুটা কত আসবে? -1 হোল টু দি পাওয়ার 3। তোমরা প্রশ্ন করতে পারো, যারা নতুন শিক্ষার্থী আছো, এই প্রথমবারে আমাদের এই ক্লাসটা শুনছো, তারা হয়তো এই বিষয়টা নাও বুঝতে পারো। এটা আসলে মূলত নির্ভর করবে আমি কার কততম সহগুণক বের করছি, সেই সহগুণকের সারি এবং কলাম সংখ্যাকে যোগ করে এই জায়গায় লিখতে হয়। এবং সেটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এখান থেকে আমাদের একটা ভ্যালু আসবে, যে মাইনাস একটা চিহ্ন আসবে, সেখান থেকে
আমরা বলতে পারি 9 মাইনাস 2, সেখান থেকে আমরা বলতে পারি -7। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা যখন 1/2তম অনুরাশি বের করেছিলাম সেটা আমাদের আসছিল 7, আর আমরা যখন 1/2তম সহগুণক বের করেছিলাম যেটাকে ক্যাপিটাল লেটার দিয়ে 1 2 সাফিক্সের মধ্যে 1 2 লিখব। একটু নিচু করে আমরা 1 2, এটা সুপ্রিমাম ইমপ্রিমাম আমরা যেটা বলি, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের মধ্যে আমরা সাধারণত আমরা এখন এটাকে সাবের মধ্যে রাখছি, সাবস্ক্রিপ্টের মধ্যে 1 2 লিখব। তাহলে সেখানে আমরা 1 2-র মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা 1 নম্বর সারি এবং 2 নম্বর কলামের সহগুণক, এততম ভুক্তির সহগুণক। সেই ক্ষেত্রে আমরা একটা -n পেয়েছি। এইভাবে আমরা টোটাল আমরা 9টা সহগুণক পাব। সেই 9টা সহগুণককে নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব। সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থী, অনেক সময় আমাদের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে না বলে আমাদেরকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে দিতে পারে। সেক্ষেত্রে আমরা সহগুণকগুলিকে নিয়ে যেই ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি আমরা করে দিতে পারি তাহলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নিঃসন্দেহে বেরিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝেছ। তো এখন আমরা আমাদের নির্ধারিত অঙ্কের মধ্যে আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যে তোমরা একটা নির্ণয়কের মান কিভাবে নির্ণয় করে সেটা তোমরা নিশ্চয়ই জানো। প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটা ইনভার্স যোগ্য কিনা সেটা আমরা বের করব। সেই ক্ষেত্রে আমরা বের করব এটার ডিটারমিনেন্ট ফর্ম ডিইটি হবে, এটা এইভাবে বলা হয়, অথবা এটাকে এইভাবে বলা হয়, অথবা এটাকে জাস্ট এ বলা হয়েছে। যাই হোক, আমরা এইভাবে বলবো। এভাবে বললে আমাদের কত হবে, এইভাবে বললে আমরা এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়কের ডিজাইনে লিখব। এটা 1 2 4 3 2 1 2 1 3। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো ম্যাট্রিক্স সারি কলাম সংখ্যা সমান নাও হতে পারে, কিন্তু নির্ণায়কের যখন আমরা রূপ দিব তখন সেই ক্ষেত্রে অবশ্যই সারি কলাম সংখ্যা সমান হতে পারে। এবং সেই ক্ষেত্রে আরও একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা বর্গ ম্যাট্রিক্সকেই সাধারণত ইনভার্স ম্যাট্রিক্স করার সাহস আমরা দেখাতে পারি, এবং এই প্রক্রিয়াটা আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আমরা সচরাচর কাজ করি। সুতরাং প্রশ্নে তোমাদের বর্গ ম্যাট্রিক্সেই দেওয়া থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এটার ডিটারমিনেন্ট ফর্ম জাস্ট বিস্তার করতে চাই। বিস্তার আমরা কীভাবে করি সেটাও তোমরা নিশ্চয়ই জানো। আমরা সারির সাপেক্ষে করতে পারি, কলামের সাপেক্ষে করতে পারি। তো বিস্তার নিয়ে অনেকের সমস্যা আছে, সেটা আমরা নির্ণায়কের পর্বে গিয়ে আমরা আলোচনা করব। তো আপাতত আমরা সচরাচর যেই বিস্তার আমরা করি সেটাই আমরা তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে এই পয়েন্টটা নিলাম, এই ভুক্তিটা নিলাম। এই ভুক্তি নেওয়ার সাথে সাথে তার সারি কলাম সংখ্যাকে আমরা অ্যাভয়েড করব। অ্যাভয়েড করে এখানে একটা ফিগার আসবে, সেই ফিগারটা আমরা লিখতে চাই। সেটা হচ্ছে 2 1 এবং 1 3, এই আমরা লিখলাম। প্রথম দিকে আমরা এইভাবে লিখব, পরবর্তীতে আরও স্মার্টলি আমরা কাজটা করব। এরপর এটার জন্য প্লাস, এর জন্য হবে মাইনাস, এই -2 দিব। -2 দিয়ে আমরা আবার দিব। এর সারি কলাম, এটার 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ যাবে, তাহলে সেখানে কী থাকবে, 3 থাকবে, 1 থাকবে, এই 3 এই 1 এই 2 এই 3, তাহলে 2 3, এটা এই ফর্ম থাকবে। এর পরবর্তী ফিগার কত হবে, 4 হবে। 4 তার সারি সংখ্যা এবং কলাম সংখ্যা বাদ যাবে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো 3 2, তারপর হচ্ছে 2 1। এই হলো আমাদের বিস্তারের একটি রূপ তোমাদেরকে আমরা দেখাতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন কাজ করতে করতে অথবা চর্চা করতে করতে তোমরা এক্সপার্ট হয়ে যাবা, তখন তোমরা এই লাইনটাকে অ্যাভয়েডও করতে পারো। এর পরবর্তী লাইন তোমরা লিখে তোমাদের অঙ্কের ধারাবাহিকতা রক্ষা করতে পারো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা এই কর্নার আমরা সবার আগে গুণ করব। গুণ করলে 6 হবে, -1, এখান থেকে -2, এখান থেকে হবে কত হচ্ছে 9 2। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে আমাদের +4 হবে, +4 দিয়ে আমাদের হবে এখানে হবে 3 -4। এই হলো আমাদের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন তোমরা যদি আর একটু দ্রুত করতে চাও তাহলে কত হবে, আমরা পাবো 5, আমরা পাবো এখান থেকে 7 পাবো, এখান থেকে 2, তাহলে -14, আর এখান থেকে আমরা পাচ্ছি -1, তাহলে -4। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ -13,
যেটাকে আমরা বলবো নন জিরো। তো নন জিরো হলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এ ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স। এই কথাটা অনেক সময় আসে যে এ ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স কিনা। এই প্রশ্ন আসলে আমরা এটা ডিটারমিনেন্ট ফর্মটাকে নন জিরো দেখাতে চেষ্টা করব। তো সুতরাং আমরা বলবো ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। সুতরাং আমরা বলবো ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য। বিপরীতযোগ্য। প্রিয় শিক্ষার্থী, তাহলে বিপরীতযোগ্য ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি আমরা একে। এখন আমরা এ এর ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার নিমিত্তে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার নিমিত্তে আমরা প্রত্যেকটা ভুক্তির এগেনিস্টে তাদের সহগুণগুলোকে আমরা বের করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই প্রথমবারের মতো আমাদের ক্লাস করছো, বিশেষ করে আমাদের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আমাদের এই অঙ্কের ধারাবাহিকতা তোমরা রক্ষা করবে এবং এই পর্বের কাজ শেষ করে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমাদের সহগুণগুলো লাগবে, ইতিমধ্যে তোমাদেরকে আমি বলেছি। তো আমরা শুধু এই জায়গাটা রেখে আমরা বাকিগুলো সব মুছে ফেলবো এবং সেটার মধ্য দিয়ে আমরা আমাদের অঙ্কের ধারাবাহিকতা রক্ষা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি অঙ্কটা প্রথমবারে আমাদের এই ভিডিও যে লেসন দেখে যদি না বুঝো, তোমরা আবার দেখবে যে অঙ্কটা তোমাদের জন্য খুব সহজ হয়ে গেছে। আমরা বলতে পারি 1/1তম ভুক্তির সহগুণক। তাহলে এটাকে আমরা সংক্ষেপে এই ফর্মে লেখা হয় A11। A11 যখন লিখব আমরা প্রথম দিকে আমরা এইভাবে লিখব, এই -1 এর পাওয়ার হবে 1 + 1। এটা কিন্তু সূত্রের ফর্ম। আর 1 নম্বর সারি 2 নম্বর কলামকে বাদ দিয়ে এখানে যেই ফর্মটা থাকবে সেটা হচ্ছে 2 1 আর এটা হচ্ছে 1 3। তাহলে এখান থেকে আমরা কত পাই? এখান থেকে আমরা পাই এটা যেহেতু -1 এর পাওয়ার যেহেতু জোর হলে এখান থেকে মাইনাস সাইন বের হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখান থেকে পাবো 6, এখান থেকে পাবো -1, আলটিমেটলি 5। এই যে একটা ফিগার পেলাম, এরকম আমরা টোটাল আরও 8টা, সব মিলে 9টা ফিগার পাবো। সেই 9টা ফিগার আমরা সাধারণত এই বিন্যাসে আমরা লেখার চেষ্টা করব। এটা শেষ। এটার পরে আমরা লিখব A12। 1 নম্বর সারি এবং 2 নম্বর কলাম বাদ দিয়ে যে ফিগারটা হবে এটার পাওয়ার কত হবে? এটার পাওয়ার হবে 1 + 2। সেখান থেকে আমরা পাবো 1 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ দিব, এখানে 3 হবে, এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে 3 হবে। সেখান থেকে আমরা লিখতে পারি -1 হোল টু দ্য পাওয়ার 3 হলে এখান থেকে এটা মাইনাস পাবো। সেখান থেকে 9 - আমরা 7 লিখতে পারবো এবং সেখান থেকে -7 লিখব। তাহলে আমরা দুইটা পেয়ে গেছি। আমরা এবার লিখব A13, 1 নম্বর সারি 3 নম্বর কলাম। এই অবস্থানের এই ভুক্তির এগেনিস্টে আমরা সহগুণক বের করছি এবং সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি -1 হোল টু দ্য পাওয়ার 1 + 3। সেখান থেকে আমরা লিখতে পারি এটা সারি এবং কলাম বাদ দিয়ে আমরা এখানে পাবো 3 পাবো, 2 পাবো, 2 পাবো, 1 পাবো। এই জায়গা থেকে আমরা লিখতে পারি এখান থেকে একটা মাইনাস সাইন আসবে না, যেহেতু এখানে -1 + 3 = 4। সেই জায়গা থেকে আমরা এই ফিগারটা আমাদের মাইনাস ফর্ম করতে পারবে না, সে কারণে আমরা কিছুই লিখব না। এটার সাথে এটা গুণ হবে 3 আর এটা গুণ করলে -4। সেখান থেকে আমরা পাবো -1। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো আমরা এই 3টা সহগুণক যেভাবে বের করেছি আমাদেরকে ঠিক একইভাবে আমাদের এই জায়গা এবং এই জায়গা আমরা বের করব। তো আমাদের সময় স্বল্পতার জন্য আমরা ভিডিওটি স্কিপ করছি। তোমরা নিশ্চয়ই বুঝেছো। আমরা আশা করি তোমরা আমাদের বাকি 6টা কাজ আমরা স্কিপ করে আমরা করব, তোমরা দ্রুত কাজটা উঠাই নেবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে আমাদের এই কাজগুলো স্কিপ করছি আমরা, যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে। একইভাবে আমরা এই 3টা কাজ দেখিয়েছিলাম। একইভাবে আমরা এখানে A21, A22 এবং A23 এই 3টা জায়গার কাজ করেছি। আমরা তোমাদেরকে একটু বোঝাতে চাচ্ছি। স্ক্রিন আমাদের এখানে নিশ্চয়ই দেখা যাচ্ছে, তোমরা দেখো। আমি যখন 21 বলবো তাহলে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে এই লাইন বাদ, এই লাইন বাদ, তাহলে আলটিমেটলি এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে। এটা আমরা নিয়ে আসছি। আর এখানে তোমরা দেখো -1 হোল টু দ্য পাওয়ার 2 + 1। তাহলে এটা যদি বিজোড় হয় এখান থেকে একটা মাইনাস সাইন আসবে, তাহলে এটার সাথে এটার গুণ বিয়োগ এটার সাথে এটার গুণ।
এই বিয়োগ এটার সাথে এটা গুণ করে বিয়োগ করলাম, তাহলে এখান থেকে কত হলো -2। একইভাবে 2 2, তো 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি 2 নম্বর কলাম বাদ, এটা থাকবে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে, সব এক জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে -1 হোল টু দি পাওয়ার এই রো প্লাস কলাম, এই রো প্লাস কলাম, রো হচ্ছে 2, কলাম হচ্ছে 2, তাহলে এখান থেকে হলো 4। 4 হচ্ছে জোড় সংখ্যা, তাই এখান থেকে -n আসবে না, তাহলে এটার সাথে এটার গুণ 3 আর এটার সাথে এটা গুণ করলে -8, সেখান থেকে পেলাম -5। অনুরূপভাবে 2 3, তাহলে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তাহলে কি থাকবে 1 থাকবে 2 থাকবে 2 থাকবে 2 1 1 2 2 1, তাহলে সেখান থেকে এটার পাওয়ার যোগ করলে রো কলাম যোগ করলে 5 হয়, তাই এটা বিজোড় সংখ্যা, তাই -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেখান থেকে একটা -n আসবে, সেটা আমরা আগে থেকে জানি। এই 1 1 1 হবে, 2 2 4 হবে, তাহলে -4, এখান থেকে আসবে -3, সেই -3 এই মাইনাসকে 3 করবে। তাহলে ইতিমধ্যে আমরা এখানে লিখেছি 3 1 3 1 মানে কি 3 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ দিব, 2 4 2 1 থাকবে, 2 4 2 1 থাকলো, এখানে যোগ করলে 4 হবে, এখান থেকে -n আসবে না, তাহলে সেখান থেকে 2 -8, সেখান থেকে -6 পাচ্ছি। তারপর হচ্ছে কত এখানে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, এটা বাদ এটা বাদ, এটা থাকবে এটা থাকবে এটা থাকবে এটা থাকবে, এগুলোকে সব একসাথে নিয়ে আসলাম। নিয়ে আসার পর -1 হলে দেবার এর রো কলাম যোগ করে এখানে পাওয়ার কিলো -5, সেই -5 এর জন্য এখানে পাবো আমরা -1, আর এখানে এটার সাথে এটা গুণ করলে 1 হবে, এটার সাথে গুণ করলে -12, এখান থেকে হবে -11, এই মাইনাস এটাকে 11 করবে, মাইনাস সাইনটা মাঝে মাঝে প্লাস হয়ে যাবে। অনুরূপভাবে এখানে 3 3 যদি হয় 3 নম্বর সারি 3 নম্বর কলাম বাদ যাবে, এই জায়গাটা পাবো, এই জায়গাটা লিখলাম, এখানে যোগফল হচ্ছে 6 হবে, এখান থেকে -n আসবে না, তাহলে এটাকে বলা হয় -1। এই পাওয়ারটা আমরা -1 দিয়ে আমরা কাজ করেছি, সেখান থেকে আমরা পাবো এখানে হবে 2, এখানে হবে 6, 2 - 6 -4। ইতিমধ্যে আমাদের 9টা সহগুণকের ফিগার আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই লাইনটা যদি নিচে বসাও তাহলে যে সেটিং হবে সেই সেটিংগুলোকে নিয়ে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হয়ে যাবে। অনেক ক্ষেত্রে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় আসে, সেই ক্ষেত্রে তোমরা ইনভার্স ম্যাট্রিক্স এর কাজটা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সূত্র আমি আবার বলছি, সহগুণক যে বের করলাম সেই সহগুণকগুলোকে নিয়ে আমরা ট্রান্সপোজ করে দিব। তোমাদের অনেক বইতে অথবা বিভিন্ন রাইটারের বিভিন্ন বইতে কিন্তু এই কাজটাকে এখানে ট্রান্সপোজ না করে এই লাইনটাকে এই বরাবর লিখবে, এই লাইনটাকে এই বরাবর লিখবে এবং এই লাইনটাকে এই বরাবর লিখেও এই কাজটা করে দেয়। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা, নতুন শিক্ষার্থীরা বুঝতে একটু কষ্ট হয়, তাই আমি স্ট্রাকচার দিয়ে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ফিগার লেখার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে আমরা পাবো কত, সেক্ষেত্রে আমরা পাবো, প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা আমরা অলরেডি বের করেছি, এটা হবে 5 1 2 বের করেছি আমি, এটা হবে -7, এটা আমরা বের করেছি -1। এই হলো আমাদের প্রথম সারি। দ্বিতীয় সারিতে কি পাবো আমরা -2, এখানে আমরা কত পাবো -5। আমাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো অনুরূপভাবে আমরা এখান থেকে পাবো 3, অনুরূপভাবে আমরা এখান থেকে পাবো -6, এখান থেকে আমরা পাবো 11, এখান থেকে আমরা পাবো -4। এটাকে আমরা ট্রান্সপোজ করে দিব। তাহলে ট্রান্সপোজ মানে কি, ইতিমধ্যে তোমরা জানো যে সারিকে কলামে, কলামকে সারিতে রূপান্তর করলে আমরা যেই ম্যাট্রিক্স পাবো তাকে বলা হয় ট্রান্সপোজ বা প্রতিসম ম্যাট্রিক্স, বাংলায় বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা লিখব 5 -7 -1, এখানে লিখব আমি -2 -5 3, এখান থেকে আমি লিখব -6 11 এবং -4। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় ইতিমধ্যে হয়ে গেল। এখন তোমরা জানো যে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে যাই তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তাদের ডিটারমিনেন্ট ফর্ম দ্বারা ভাগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের হাতে যেহেতু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চলে আসছে, তাই আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সুতরাং ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে, আমরা এটা কীভাবে বলতে পারি, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অব একে আমরা এদের ডিটারমিনেন্ট ফর্ম দ্বারা ভাগ করতে পারি। ইতিমধ্যে আমাদের এই মানটা কত আসছিল, আমাদের এই মানটা আসছিল -13, আমাদের এই মানটা কত আসছিল -13 মান আসছে। আমরা সেই -13 মানটা সামনে এইভাবে লিখতে পারি -13, এরপর আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যে ফিগারটা আসছে এই ফিগারটা হুবহু আমরা এখানে বসাই দিতে পারি, তবেই আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের
নির্ণয়ের কাজ শেষ পর্যায়ে চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই আমাদের এই অঙ্কটা বুঝেছ। আমরা একটা অঙ্ক দিয়ে আজকে ক্লাসটা শেষ করব, কারণ আমাদের নতুন শিক্ষার্থীরা বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে, তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের কাজ আমরা শিখে গেলাম। আমরা পঞ্চম ক্লাসে আমরা ক্র্যামার্স রুল নিয়ে আমরা কাজ করব এবং সেখানে কিছু এক্সাম্পলও রয়েছে। তো ইতিমধ্যে আমরা এখানে যে ফিগারটা দিলাম সেটা প্রত্যেকটা ভুক্তিতে আমরা এটাকে যুক্ত করতে পারি অথবা এভাবে রেখে দিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, এখানে এই যে 1/13 -1/13 এই ফিগারটাকে আমরা প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করে দিয়ে আমরা ফিগারটা রাখতে পারি। এভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করব। আশা করি তোমরা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের ক্লাসটি করেছ এবং তোমাদের বন্ধুদেরকেও তোমরা শেখাতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই অনুশীলন যে তোমাদেরকে আগামীতে দক্ষ এবং চৌকস করবে এবং তোমরা বাংলাদেশের নয়, শুধু সারা পৃথিবীর সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আমাদের এই প্রচেষ্টাকে তোমরা সার্থক করবে। সুস্থ থাকো। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমরা আরেকটা টপিক্সে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ক্র্যামার্সের নিয়মে সমাধান করো। তো আমরা যদি এরকম একটা সমীকরণ জোট পাই যে এক্স ওয়াই জেডের তিনটা সমীকরণ যদি আমরা পেয়ে থাকি, এটাকে আমরা ক্র্যামার্সের নিয়মে আমরা সমাধান করব। সমাধানে অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে ক্র্যামার্স রুল তোমাদের জন্য হয়তো নতুন হতে পারে। তো সুতরাং আমরা বিষয়টা একটু মনোযোগ দিয়ে আমাদের একটু আমরা যদি ক্লাসটা দেখি, তাহলে আমরা খুব সহজে আমরা অঙ্কটা বুঝে যাব। তো প্রিয় শিক্ষার্থী, এরকম আমরা সমীকরণ পাবো। এরপর আমরা সবার আগে আমরা বলতে পারি এক্স ওয়াই জেডের সহগগুলো নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে আমরা কি পাবো? আমরা এখানে এক্স ওয়াই এবং জেড এর সহগগুলি নিয়ে নির্ণায়ক, এটাকে আমরা সাধারণত ডি বলবো। প্রিয় শিক্ষার্থী, ডি দিয়ে আমরা এখানে যে নির্ণায়কটা হচ্ছে সেই নির্ণায়কটা কি হবে? এটা এক্সের সহগ কত? 1। এখানে এক্সের সহগ কত? এখানে 1 হবে, এখানে 2 হবে, এখানে -1 হবে, এখানে 3 হবে, এখানে -1, এখানে 3, এখানে 2, এখানে 3, এখানে 1। এই হলো আমাদের নির্ণায়ক। এখান থেকে আমরা ডি বের করব। এখান থেকে আমরা কি বের করব? ডি বের করব। তো ডি যদি বের করি, তাহলে আমাদের ডি মানে কীভাবে বের করব? বিস্তার করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো কীভাবে বিস্তার করা হয়। 1 নিলে এই লাইন এই সারি, এই কলাম এই সারি, অথবা এই সারি এই কলাম বাদ যাবে, তাহলে এই জায়গাটা থাকবে। তাহলে সেখানে কত হবে? সেখানে এটার সাথে যদি এটা আমরা গুণ করি -1, এটার সাথে গুণ করলে -9, তাহলে সেখান থেকে -10 হবে। আর যাই হোক, তাহলে এই জায়গা থেকে করলাম, এখান থেকে হবে -2, মাঝখানের জন্য হবে -2, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, আর এই ফর্মের জন্য 2 হবে। এই লাইন বাদ যাবে, এই লাইন বাদ যাবে, তাহলে সেখান থেকে আমরা পাবো 3, 3, 2, 1। তাহলে সেখান থেকে আমরা পাবো এটার সাথে এটার গুণ, বিয়োগ এটার সাথে এটার গুণ, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? 3 হবে। এটার সাথে এটা গুণ করলে -6 হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা এটা নিব। এখানে যেহেতু -1 আছে, তাই সে -1 সহ আমরা নিব। এরপর এই লাইন বাদ যাবে, এই লাইন বাদ যাবে, এটার সাথে এটার গুণ হবে 3, 3 যদি আমরা 3 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো 9। আর ওদিক থেকে আমাদের এটা এবং এটা যদি গুণ করি -2 হয়, সেটা মাইনাস করতে গেলে সেটা +2 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বিস্তার দেখেছ। এভাবে আমরা এই নির্ণায়কের ভ্যালুটা বের করব। এই নির্ণায়কের ভ্যালুটা বের করব, তাহলে বিস্তারের মধ্য দিয়ে এটা কত হবে? -10। এটা কত হবে? -3 হচ্ছে, এটা -2, মাঝে মাঝে +6 হয়ে যাবে। তারপর এখান থেকে হবে আমাদের 11, এটা হবে -11 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব মিলে এটা কত হবে? এখান থেকে আমরা পাবো -4, এটা হচ্ছে তাহলে এখান থেকে আমরা পাবো -15, এখান থেকে আমরা পাবো -15। তাহলে ডি এর মান আমরা পেয়ে এলাম। এখন আমরা বের করতে চাই dx। প্রিয় শিক্ষার্থী, আমরা ডি এর মান কত সেটা আমরা লিখে রাখলাম। এটা আমরা যেহেতু মুছে ফেলবো, আমাদের হোয়াইট বোর্ড যেহেতু মুছে ফেলবো, সেহেতু আমরা ডি এর মান পেলাম -15। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বের করব dx বের করব। তাহলে x এর সহগের পরিবর্তে ধ্রুবক পদ নিয়ে গঠিত। তাহলে আমরা এখানে
এই বিষয়টা আমরা একটু চেঞ্জ করব। এখানে আমরা লিখতে পারি ডিএক্স। ডিএক্স হলে আমাদের এক্সের এই সহগের জায়গায় একটু চেঞ্জ আসবে, এই কনস্ট্যান্ট ফর্মগুলো চলে আসবে 5, 7, 11, বাকিটা সব ঠিক থাকবে। তো আমরা লিখব যে এক্সের সহগের পরিবর্তে আমরা কি লিখব, আমরা লিখব এখানে এক্সের সহগের পরিবর্তে ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক। গঠিত নির্ণায়ক ডিএক্স। তাহলে ডিএক্স কি, এক্সের সহগের পরিবর্তে এক্সের যে সহগ ছিল সেই জায়গার মধ্যে আমরা কনস্ট্যান্টটা আমরা দিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই এই টাইপের অঙ্ক করেছো কোথায়, এটা নির্ণায়ক পদ্ধতিতে সমাধান 9, 10-এর তোমাদের ছিল এই বিষয়টা, যাদের উচ্চতর ছিল তারা নিশ্চয়ই পেয়েছো। এটা মনে হয় জেনারেল গণিতেও ছিল। আচ্ছা যাই হোক, আমরা এই ডিএক্স এর মান এখন আমরা বের করব। তো ডিএক্স এর মান আমরা কীভাবে বের করব? প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি যখন এই 5 নিব তখন এই লাইন বাদ যাবে, এই লাইন বাদ যাবে, তাহলে এখানে কি হবে, এখানে ঠিকই 5 হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা -2 নিব। -2 নিলে আমাদের এটার সাথে এটা গুণ হবে, তো সবার আগে গুণ হয়, তাহলে কি হবে, তাহলে এই জায়গাটা আমরা একটু মুছে ফেলি, না হলে আমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেখান থেকে আমরা -2 নিলাম। -2 কেমনে, আমাদের এই মাইনাস হচ্ছে সূত্রের, আর এটা হচ্ছে 2, তো এই সারি এই কলাম এই সারি বাদ যাবে, তাহলে সেখান থেকে আমি পাবো এটা পাবো, এটা পাবো, এবং এটা থাকবে, তাহলে এটার সাথে এটার গুণ হবে, তাহলে সেখানে কত হবে 7 হবে। তারপর এটার সাথে এটা গুণ হয়ে -33 হবে, প্লাস এখানে প্লাস হওয়ার কথা ছিল এটা সহ, তাহলে সে হবে -1, তাহলে সেখান থেকে আমরা এই লাইন বাদ যাবে, এই লাইন বাদ যাবে, এটার সাথে এটার গুণ, তাহলে কত হচ্ছে 21, -11 হওয়ার কথা ছিল, তাহলে +11 হয়ে যাবে, +11 হয়ে যাবে। এই হলো আমাদের ডিএক্স এর মান নির্ণয়ের প্রক্রিয়া। তাহলে সেখান থেকে আমরা কত পাবো, এখান থেকে -10, আর এখানে হচ্ছে 5, তার আলটিমেট যে -15, এখান থেকে পাবো আমি এখান থেকে পাবো আমি এদিকে পাবো 26, -26, আর এখান থেকে -2, মানে হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে 26, তাহলে 52 আমরা পাবো 52। আর এখান থেকে আমরা পাচ্ছি এটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে, পাচ্ছি এদিকে 2, 3, 32, তাহলে -32, তাহলে সব মিলে আমরা কত পাচ্ছি, সব মিলে আমরা পাচ্ছি 30, সব মিলে আমরা পাচ্ছি -30, সব মিলে আমরা পাচ্ছি -30। তাহলে সেখান থেকে আমরা ডিএক্স ইকুয়াল টু কত পেলাম, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে -30। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝেছো। এখন আমরা কি করব, এতটুকু কাজ করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়াই এর সহগ পরিবর্তন, ওয়াই এর সহগের পরিবর্তে ধ্রুবপদ নিয়ে। তাহলে কি হবে, তাহলে এটা এক্সেরগুলো ঠিক থাকবে, তাহলে এটা 1, 3, 2 ঠিক থাকবে, চেঞ্জ হবে কি ওয়াই এর ধ্রুবপদগুলো, ওয়াই এর সহগগুলো চেঞ্জ হয়ে ধ্রুবপদ আসবে, তাহলে 5 আসবে, 7 আসবে, 11 আসবে। প্রিয় শিক্ষার্থীরা, সেই অনুসারে আমাদের এখানে মান পরিবর্তন হয়ে যাবে। সেই মানটা কত পরিবর্তন হয় সেটা একটু দেখো। তো সেখানে আমরা যেটা বলতে চাচ্ছি, এখানে কত হবে, আমরা প্রথমে 1 নিব, আমাদের এই সারি এই কলাম বাদ যাবে, আমাদের এই ফিগার থাকবে, এটার সাথে এটা গুণ করলে কত হবে 7, এখানে গুণ করলে হবে -33। এবার কত হবে, -5 নিব, এটা বাদ, এটার সাথে এটা গুণ হবে 3, -6। এরপর আমাদের কি হবে, এই ফিগারটা নিব, তাহলে -1 হবে, এটা বাদ যাবে, এটার সাথে এটার গুণ হবে 33 মাইনাস আমাদের এখানে হবে 14। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব সহজেই কাজগুলো বুঝতে পারছো। আমরা এখান থেকে এটা বিয়োগ করলে কত হবে, এদিকে হবে -26,
এখান থেকে যদি আমরা মাইনাস সাইন আমরা বিয়োগ করি -3 হবে, -3 সাথে -5 গুণ করলে +15 আর এখান থেকে যদি আমরা সাবট্রাক্ট করি, আমরা যদি বিয়োগ করি সাবট্রাক্ট, তাহলে কত হবে মাইনাস, আমরা বলতে পারি এটা হচ্ছে 9 হবে। প্রথমে 13 থেকে 4 চলে গেলে 9 2 হবে, তাহলে এটা হবে 19 হবে এবং আমাদের চিহ্ন হবে মাইনাস, যেহেতু এখানে মাইনাস সাইন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝেছ। আমরা এটা এবং এটা যদি এখন যোগ করি, আমাদের কত হচ্ছে 5, এখানে হচ্ছে আমরা লিখতে পারি 45, সেখান থেকে +15, সেখান থেকে আমরা লিখতে পারি -30। তাহলে আমরা এখানেও আমরা একই জিনিস লিখতে পারি, আমরা লিখতে পারি dy = হচ্ছে -30। অনুরূপভাবে আমাদের আরও একটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে, আর এখানে এখানে আমাদেরকে লিখতে হবে dy, এখানে লিখতে হবে আমাদের dy। এভাবে আমাদের কাজটা করতে হবে। এখন আমরা y এরটাও ঠিক রাখবো, z এরটা চেঞ্জ করব। y এরটাও ঠিক রাখবো, আমরা z এরটাও চেঞ্জ করব। তাহলে z এর সহগগুলোকে আমরা চেঞ্জ করব। তাহলে z এর সহগ কত ছিল আমাদের -1 3 1, এটা চেঞ্জ হয়ে কত হবে 5 হবে, 7 হবে, 11 হবে। এই লাইনটা জাস্ট এখানে বসে যাবে। এগুলোও কিন্তু ঠিক থাকবে, আগে যেভাবে ছিল ঠিক সেভাবে 2 -1 3। প্রিয় শিক্ষার্থীরা, এবং এখানে কি লিখব dz। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝেছ z এর সহগুলোর পরিবর্তে ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক dz = this1। তাহলে এটার মান নির্ণয় করব। এটার মান নির্ণয় করতে গেলে আমরা আগের মতো আগের হিসাবগুলোই আমাদের বারবার পুনরাবৃত্তি হচ্ছে এবং এগুলো অত্যন্ত সতর্কতার সহিত করতে হবে, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি নিজে করছি এখানে, কিন্তু ক্যালকুলেটর ছাড়া তোমরা ক্যালকুলেটর দিয়ে শুদ্ধ করে করার চেষ্টা করবে। আমি প্রথমে এটা নিব, এটা বাদ এটার সাথে গুণ কত হচ্ছে -11, আর এখানে হচ্ছে -21। সেই হিসাবে আমরা এটা লিখলাম -2 হবে, এখানে -2 পরে এই লাইন বাদ এটার সাথে এটা গুণ, এটা হচ্ছে 33 -14, এটার সাথে এটা গুণলে 14। এরপর কি হবে 5 হবে, 5 হলে এই লাইন বাদ যাবে, এটার সাথে এটা গুণ হচ্ছে 9 মাইনাসে -2 +2 হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 32 -32, এখান থেকে আমরা পাচ্ছি কত এখান থেকে আমরা পাচ্ছি 19, এখান থেকে আমরা পাচ্ছি 19 এর সাথে -2 গুণ করলে আমরা লিখতে পাচ্ছি 38, আর এখান থেকে পাচ্ছি আমরা 11 + 55। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই ফিগারটা লিখি তাহলে আমরা কত পাচ্ছি, আমরা এই ফিগারটা যদি আমরা লিখি আমরা কত পাচ্ছি, এখানে আমাদের যদি যোগ হয় তাহলে কত হবে -70 + 55, সেখান থেকে আমরা পাচ্ছি -15। তাহলে আমরা dz = আমরা পেলাম -15। অলমোস্ট সবগুলো মাইনাস সাইন। ইতিমধ্যে তোমরা দেখেছ আমাদের এই কাজগুলো, এবং আমরা এখন বলবো ক্র্যামারের নিয়ম থেকে পাই বা ক্র্যামার উপপাদ্য থেকে পাই। এতটুকু কাজ করার পরে আমরা এটা মোটামুটি মুছে দিব। আমাদের মান চলে আসছে, আমরা মানগুলো লিখে রাখছি। এখন আমরা বলবো ক্র্যামারের নিয়ম থেকে পাই। প্রিয় শিক্ষার্থী, ক্র্যামার একজন গণিতবিদ, তার নাম অনুসারে এই প্রক্রিয়ার নাম ক্র্যামারের রুল বলে। ক্র্যামারের নিয়ম থেকে পাই, সে বলছিল x/dx = y/dy
dy ইকুয়াল টু জেড বাই ডি জেড ইকুয়াল টু হচ্ছে 1/d। তাহলে বা আমরা লিখতে পারবো এক্স বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে 1/d। সেখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়াল টু হচ্ছে ডিএক্স বাই ডি। এই যে আমরা একটা বিষয় পেলাম, সেই অনুসারে আমরা লিখব অনুরূপভাবে। আমরা লিখব অনুরূপভাবে। আমরা ওয়াই এর মান কত পাবো? ওয়াই এর মান পাবো আমরা dy বাই ডি। তাহলে আমরা কত পাচ্ছি? dy কত আমাদের? আচ্ছা, এখানে আমরা মানটা বসাই দিতে পারি প্রিয় শিক্ষার্থীরা, -13 আর এখানে হচ্ছে -15, আলটিমেটলি আমরা পাচ্ছি 2। তাহলে এক্স এর মান পাচ্ছি 2। আর এখানে কত পাচ্ছি? এখানে পাচ্ছি এটা হচ্ছে -13 আর এখানে হচ্ছে -15। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি, এখানেও আমরা পাচ্ছি 2। এবং আমরা যেটা পাচ্ছি জেড ইকুয়াল টু হবে ডি জেড বাই ডি। ইতিমধ্যে এটা হচ্ছে -15, এটা হচ্ছে -15, এটা হচ্ছে 1। তাহলে আমরা এক্স ওয়াই জেডের মান পেয়ে গেছি। তো আমরা লিখব নির্ণীয় সমাধান, এভাবে লিখব। সুতরাং নির্ণীয় সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল টু হবে, এক্স এর মান কত আসছে আমাদের 2, ওয়াই এর মান কত আসছে 2 এবং জেড এর মান আসছে 1। এইভাবে আমরা আমাদের যে আলোচনাটা আমরা শেষ করলাম। ইতিমধ্যে ক্যামাস রুল তোমাদেরকে পরের ক্লাসে দেওয়ার কথা ছিল, আমরা একসাথে নিয়ে আসছি। তাহলে আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা তোমাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং আগামী ক্লাসে আমরা চেষ্টা করব যে তোমাদেরকে কিভাবে সৃজনশীল এই দুইটা টপিকসকে কিভাবে সৃজনশীলে রূপ দিয়ে তোমাদের কাছ থেকে তোমাদের দক্ষতা যাচাই করে সেই বিষয়টা আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা এতক্ষণ আমাদের সাথে ক্লাস করেছো, তোমাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। তোমরা ক্লাসের ভিডিওটা বারবার রিপিট করে দেখে এই দুটি কাজ শিখে তোমরা এই ম্যাট্রিক্স এবং নির্ণায়কের দক্ষতা অর্জন করবে, এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো।